ফোল্ড, হ্যাঁ, টেকনোর প্রথম ফোল্ডিং ফোন। টেকনোর এই ফোনটি কিছুদিন আগে রিলিজ করা হয়েছে। সো আজকের ভিডিওতে আমরা এই ফোনটার স্পেসিফিকেশন, পারফরমেন্স এবং বিস্তারিত আলোচনা আপনাদের সাথে শেয়ার করব এর প্রাইস, কবে বাংলাদেশে আসবে, বাংলাদেশে কোথায় পাবেন, কীভাবে পাবেন, এসব বিষয় নিয়ে। সো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে মাস্ট বি ফলো করে রাখবেন। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। সো প্রথমে বলা যায় ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দেখুন, টেকনোর এই ফোনটা আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম ডিজাইন লেগেছে। যেহেতু এটা ফোল্ডিং ফোনে দেখা যায় ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে কোম্পানিগুলো বরাবরের মতো খেয়াল দেয় না, কিন্তু টেকনো বরাবরের মতোই দেখা যায় যে তাদের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি খুবই ভালো নচতে। আমরা টেকনো প্যান্টম X2-তে দেখেছিলাম ডিজাইন নেক্সট লেভেলের ছিল। এবার টেকনো প্যান্টম V Fold, যে ফোল্ডিং ফোনটা এসেছে টেকনো, এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিও কিন্তু তারা যথেষ্ট প্রিমিয়াম রাখার চেষ্টা করা হয়েছে। ফোনটির পেছনে সাস্টেনেবল প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং ফোনটির ফ্রেমে মেটাল ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনে দেখতে যথেষ্ট প্রিমিয়াম ছিল এবং একটা পেপার টেক্সচারের মতো ভাব ছিল। আমার কাছে প্রথম মনে হয়েছিল লেদার ফিনিশ, তারপর দেখলাম যে না, একটা শাইনি ভাব রয়েছে। সো ওভারঅল সব মিলিয়ে ফোনটি যথেষ্ট দেখতে প্রিমিয়াম ছিল। ফোনটির থিকনেস ছিল আনফোল্ড অবস্থায় 6.9 মিলিমিটার এবং ফোল্ডিং অবস্থায় ফোনটির থিকনেস ছিল 14.5 মিলিমিটার। যেহেতু একটা ফোল্ডিং ফোনের ওজনের একটা ব্যাপার রয়েছে। সো এই ফোনটির ওজন প্রায় 299 গ্রামের মতো ছিল। সো ফোল্ডিং ফোনে এই ওজনটা আমার কাছে মনে হয় যে স্বাভাবিক ব্যাপার। পোর্টস অ্যান্ড বাটনের কথা বলে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পাচ্ছেন না, যেমন 3.5mm জ্যাক, SD কার্ড স্লট, এসব আপনারা পাচ্ছেন না। তাছাড়া SD কার্ড যেহেতু পাচ্ছেন না, এই ফোনটাতে আপনারা 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটিতে আপনারা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট পাবেন, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল। সো ওভারঅল এই ছিল মূলত ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। আমার কাছে খুবই ভালো লেগেছে। ফোনটির প্রিমিয়াম ছিল, খুব জোস ধরনের মোবাইল ছিল এবং দেখতেও যথেষ্ট প্রিমিয়াম ফিল দিচ্ছিল এবং ইউজ করতেও আপনারা যথেষ্ট প্রিমিয়াম পাবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বললে, ফোনটিতে যে ফোন ডিসপ্লেটা ছিল সেটা ছিল 6.42 ইঞ্চের একটা ফুল HD রেজুলেশনের LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং 1100 নিটসের পিক ব্রাইটনেসের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও ডিসপ্লেতে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাবেন। সো এটা ছিল তো ফোনটির উপরের ডিসপ্লে বা ফ্রন্ট ডিসপ্লে। এবার ফোনটির মেইন ডিসপ্লের আলোচনায় আসা যাক। মেইন ডিসপ্লে নিয়ে আলোচনা করলে ফোনটির মেইন ডিসপ্লে হিসেবে থাকছে 7.85 ইঞ্চির একটা LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেটি একটি 120 হার্জের 2K প্যানেলের LTPO অ্যামোলেড ডিসপ্লে। এখানেও বরাবরের মতো 1100 নিটসের পিক ব্রাইটনেসের সাপোর্ট থাকছে এবং ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ছিল 88%। তাছাড়া এই ফোনটির মেইন ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট ছিল 240 হার্টজ। প্রোটেকশন হিসেবে এই ফোনটাতে আপনারা কর্নিং গরিলা গ্লাস পিকচার্সের সাপোর্ট পেয়ে যাবেন ফোনটির ডিসপ্লেতে। তাছাড়াও 388 ppi ডেন্সিটি থাকছিল ফোনটির ডিসপ্লেতে। সো এই ডিসপ্লের ভালো লাগার একটা দিক আমার কাছে যেটা লাগে, বা ফোল্ডিং ফোনে যেটা ভালো লাগার দিক আমার কাছে লাগেও দেখুন ফোনে। সো এই ফোনটার যে মাঝখানে যে ক্রিজ ছিল বরাবর, ফোল্ডিং ফোনে আপনারা দেখেন যে ফোল্ডিং ডিসপ্লেগুলোতে একটা ক্রিজ পড়ে যায়, তবে এই ফোনটাতে কিন্তু ওইরকম ক্রিজ পড়ছিল না। মানে যতবারই আপনি ফোল্ড করেন, টেকনো ক্লেম করছে যে 2 লাখ বার তাদের ফোনের ডিসপ্লেটাকে ফোল্ড করা যাবে কোনো সমস্যা ছাড়াই। সো 2 লাখ বার ফোন ফোল্ড করা যাবে, মানে আপনি 3 থেকে 4 বছর ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। সো ফোনটার ফোল্ডিং যে মেকানিজমটা রয়েছে বা ফোল্ডিং যে ডিসপ্লেটা রয়েছে, সেখানে কোনো ধরনের গ্রিস পড়ছে না, একদম ক্লিন দেখা যাচ্ছিল। সো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সো এবার ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। পারফরমেন্স নিয়ে কথা বললে ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 প্লাস 4 ন্যানোমিটার একটা 5G চিপসেট, যেটা একটি অক্টোকোর চিপসেট। আর এই চিপসেটটা আমরা মূলত প্রিমিয়াম, মিড রেঞ্জ বা বাজেট ফ্ল্যাগশিপের যে ফোনগুলো রিলিজ হয়ে থাকে সেসব ফোনে আমরা বেশিরভাগ দেখে থাকি। CPU হিসেবে এখানে আপনারা পেয়ে যাবেন মালি G710। তাছাড়া এই ফোনটাতে র্যাম ভেরিয়েন্ট থাকছে LPDDR5X এবং রম ভেরিয়েন্ট থাকছে UFS 3.1। ফোনটি আপনারা একটা ভেরিয়েন্টে বাংলাদেশে পেয়ে যাবেন 12/256GB, তবে গ্লোবালি আপনারা 2টা ভেরিয়েন্টে পেয়ে যাবেন। OS হিসেবে থাকছে ফোনটাতে Android 30 এবং UI হিসেবে থাকছে iOS 30। সো পারফরমেন্সের কথা বললে ফোনটাতে 90 হার্জে আপনারা
বা 90 fps গেমিং করতে পারবেন। গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটার ডিসপ্লে খুবই মারাত্মক ছিল, আর ডিসপ্লের সাথে সাথে প্রসেসর, ডিসপ্লে, টাচ স্যাম্পলিং সব মিলিয়ে ফোনটাতে যথেষ্ট ভালো গেমিং করা যাচ্ছিল। কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার সব ধরনের গেমস কিন্তু মিডিয়াম থেকে হাই লেভেলের সেটিংসে খেলা যাচ্ছিল, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা করছিল না। সো এবার ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যায়। ক্যামেরা নিয়ে আলোচনা করলে ফোনটির রেয়ারে ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে, যেটার প্রাইমারি সেন্সর থাকছে 50 মেগাপিক্সেল, আর সেকেন্ডারি সেন্সর থাকছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো, এবং থার্ড যে সেন্সরটা থাকছে সেটা হলো 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। ভিডিওর কথা বললে ফোনটাতে 4K 30 fps পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন। আর সেলফি ক্যামেরার কথা যদি আমি বলি, তাহলে ফোনটির ওপরে যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেখানে 32 মেগাপিক্সেল আপনারা সেলফি ক্যামেরা পাচ্ছেন, আর ফোনটির ভেতরে ডিসপ্লেতে বা মেইন ডিসপ্লেতে যে ক্যামেরাটা থাকছে সেটা থাকছে 16 মেগাপিক্সেলের। আর এখানে কিন্তু আপনি 1080p 30 fps এবং 1080p 60 fps, মানে 30 এবং 60 fps 2 fps আপনারা সেলফি ক্যামেরায় ভিডিও করতে পারবেন। ফোনটির ব্যাটারি প্রসঙ্গে আসা যাক। ব্যাটারি নিয়ে কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য আপনারা বক্সে পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সো ওভারঅল এই ফোনটির প্রাইস ইন্ডিয়াতে আমি দেখলাম যে 88,000 টাকার মতো ধরা হয়েছে, বা 88,000 রুপির মতো ধরা হয়েছে। সো বাংলাদেশে এটার প্রাইস প্রায় 90 থেকে 1 লাখ যেতে পারে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় অ্যাজ এ ফোল্ডিং ফোন হিসেবে এই ফোনটা নেবেন কি নেবেন না সেটা আপনার ডিসিশন, আপনার উপরই ছেড়ে দিলাম। কমেন্টে অবশ্যই জানাবেন। সো এই ফোনটা আপনারা আনঅফিসিয়ালি বাংলাদেশে পেতে পারেন, তবে অফিসিয়ালি টেকনোর তরফ থেকে এই ফোনটা বাংলাদেশে রিলিজ হচ্ছে না, তবে ইন্ডিয়াতে অফিসিয়ালি রিলিজ হবে। সো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যাবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা কানেক্টেড থাকবেন। আসসালামু আলাইকুম।